স্বাগতম অনলাইন ক্লাসে। নবম দশম শ্রেণীর বিজ্ঞান শিক্ষার্থীরা পদার্থবিজ্ঞান পঞ্চম অধ্যায় পদার্থের অবস্থা ও চাপ থেকে আজকে আমি তোমাদের জন্য কয়েকটা টপিকস রেখেছি, আলোচনা করব। সেই আলোচনার বিষয়গুলো হচ্ছে তরলের ভেতর চাপ, এটা হচ্ছে তোমাদের বর্তমান বইয়ে 5.3 অনুচ্ছেদ। বাতাসের চাপ 5.4 অনুচ্ছেদ। টরিসেলের পরীক্ষা 5.4.1 এবং বাতাসের চাপ এবং আবহাওয়া 5.4.2 অনুচ্ছেদ। তোমরা দেখতেই পাচ্ছ এখান থেকে এখানে তোমার এই যে 5.3, 5.4, 5.4.1, এই যে 4 এবং তোমার 5.41, এই দুটা মাঝখানে আরও কয়েকটা টপিকস আছে। আমি চেষ্টা করেছি যে টপিকসগুলো আলোচনা করতে গেলে একটার সাথে একটা রেফারেন্স দরকার হয়, সেই টপিকসগুলো আমি একসাথে রেখেছি। এবং মাঝখানে যে টপিকসগুলো আছে সেটা আমরা পর্বে আলোচনা করব। তো আমাদের চেষ্টা থাকবে প্রত্যেকটা বিষয় আত্মস্থ করা। সেক্ষেত্রে আমি তোমাদের একটা জিনিস বলবো, তোমরা একজন স্টুডেন্ট হিসাবে বিজ্ঞানে কিংবা যে কোনো বিষয়ে ভালো করার ফার্স্ট শর্ত হচ্ছে তুমি বইয়ের প্রত্যেকটা জিনিস ভালো করে পড়ে বুঝতে হবে। এখন এই বোঝার ব্যাপারের ক্ষেত্রে এক একজন স্টুডেন্ট তো আসলে সব তো একই মানের স্টুডেন্ট না। সেই ক্ষেত্রে যে মানেরই হোক, কিন্তু প্রত্যেকে যদি প্রত্যেকের জায়গা থেকে চেষ্টা থাকে যে এই জিনিসটা যতক্ষণ পর্যন্ত আমি বুঝবো না ততক্ষণ পর্যন্ত আমার এই বোঝার নেশাটা যদি আমার ভিতরে থেকে থাকে, তাহলে আমি কোনো না কোনো সময় এই জিনিসটা বুঝতে পারবো এবং সেই ক্ষেত্রে আমার পড়াটা অনেক বেশি সুখকর এবং আরামদায়ক হবে। এই ক্ষেত্রে তোমাদের অনেক সীমাবদ্ধতা থাকতে পারে বোঝার ক্ষেত্রে। হয়তো তোমার এনভায়রনমেন্টটা তোমার অনুকূলে নাই সব কিছু বুঝে নেওয়ার মতো, সেটা শিক্ষা প্রতিষ্ঠান থেকে হোক, সেটা টিচারের ক্ষেত্রে হোক। আমি মনে করি সবচেয়ে যেটা বেশি তোমার দরকার সেটা হচ্ছে তোমার চেষ্টাটা। তোমার যদি এফোর্ট থাকে, তুমি চাইলে পরে গুগলে সার্চ করে বিষয়গুলো জানতে পারো। তোমার টিচার থাকলে সেটাও ঠিক আছে, তোমার প্রতিষ্ঠান আছে, হ্যাঁ, তোমার বন্ধু আছে, তোমার সহপাঠী থেকেও তুমি জেনে নিতে পারো। দেখবা যে এমন একটা জিনিস তুমি বুঝছো না, বা তোমার সহপাঠী বুঝছে, সেই ক্ষেত্রে তুমি কিন্তু এটা কাজে লাগাতে পারো। তবে একটা কথা মনে রাখতে হবে, যদি তুমি বিষয়টাকে, যে কোনো একটা বিষয়কে যদি ইগনোর করো, সেটাকে যদি বাদ দিয়ে যদি তুমি সামনে যাও, তবে ওই ইগনোর করা বিষয় রিলেটেড অন্য অন্য যে জিনিসগুলো আছে সেটা কিন্তু তোমার বুঝতে কিন্তু কষ্ট হবে। কারণ বিজ্ঞানের বিষয়গুলো আমি বেশি মনে করি মুখস্থ করে বেশি দূর যাওয়া যায় না। মুখস্থ তো টোটালি সম্ভব নয়। তুমি মুখস্থ করে যদি যাও, আমি অনেক স্টুডেন্টকে দেখেছি, সে অনেক জিনিস বুঝে না, কিন্তু সে চেষ্টা করে মুখস্থ করে বিষয়গুলোকে বুঝতে, যেহেতু তাকে পড়তে হবে, পরীক্ষায় পাশ করতে হবে, কিন্তু আলটিমেটলি দেখা যায় সে পরীক্ষায় ঠিকই তার মুখস্থ জ্ঞান থেকে লিখে, এবং দেখা যায় পুরো বিষয়গুলো একটার সাথে একটা সম্পর্ক নাই। কারণ বুঝলে কিন্তু তার এই ভুলটা হতো না। কারণ ভুলের একটা ব্যাপার আছে, কীরকম ভুল হবে। মুখস্থ নির্ভর যে বিজ্ঞান টপিকসগুলো যদি কেউ লিখে, তাহলে দেখা যাচ্ছে মুখস্থ করে যে বিষয়গুলো যদি লেখে, তাহলে দেখা যায় তার মধ্যে একটার সাথে একটা কিন্তু সম্পর্ক নাই, এবং উত্তরপত্র মূল্যায়নের ক্ষেত্রে বোঝা যায় এই বাচ্চাটা পুরাটাই মুখস্থ করছে, সে আসলে কোনো টপিক্সটা পুরাটাই কিন্তু আসলে বুঝে নেয়। সেই জন্য আমি তোমাদের বলবো, তোমার যে 2 বছরের যে একটা তোমার তোমার একটা টাইম, 2 বছরের নবম দশম শ্রেণীর 2 বছরের মধ্যে তুমি চাইলে পদার্থবিজ্ঞান, রসায়ন বিজ্ঞান, অন্যান্য বিষয়গুলো তুমি চাইলে, তোমার শুধু তোমার চেষ্টা থাকলে তুমি কিন্তু প্রত্যেকটা বিষয় তুমি কিন্তু আসলে আত্মস্থ করতে পারবা। সেক্ষেত্রে তোমার যেটা বেশি দরকার সেটা হচ্ছে চেষ্টা করে যাও। সেটা আজকে না পারলে সেটা একদিন লাগবে, একদিন না হলে সেটা 1 সপ্তাহ লাগতে পারে, কিংবা 1 মাস লাগতে পারে। কিন্তু যদি মাথা থেকে তোমার পুরো ব্যাপারটা যদি চলে যায়, বুঝি নাই ঠিক আছে, এরপরে দেখবে তুমি আসলে কি বুঝো নাই সেটারও কোনো ইয়ত্ত নাই। আর তুমি যদি চেষ্টা থাকে যে আমি প্রত্যেকটা জিনিস বুঝবো, তাহলে তুমি তো ডায়েরি নোট করবা, এই জিনিসটা আমি বুঝি নাই, মাথার মধ্যে সবসময় ঘুরবে এই ব্যাপারটা কিভাবে বোঝা যায়। দেখবে যে কোনো না কোনোভাবে তোমার সেই রাস্তাটা তোমার পেয়ে যাচ্ছ। তো আমি বলবো একটাই তোমাদের রাস্তা, সেটা হচ্ছে চেষ্টা, এবং আরেকটা হচ্ছে আন্তরিকতা। এই বিষয়গুলো যদি তুমি চিন্তা করো, তাহলে তুমি কিন্তু আসলে বিজ্ঞানটা অত বেশি কঠিন মনে হবে না। তো আমি তোমাদের বলবো এই জিনিসগুলা, আমি যে বোর্ডে যে দেখতে পাচ্ছি এটা রিলেটেড 2টা চিত্র আছে, এগুলো সবগুলো তোমাদের বই থেকে আমি নিয়েছি।
এবং সেই ক্ষেত্রে দেখা যায় বাচ্চাদের ক্ষেত্রে এই অধ্যায়ের এই বিষয়গুলোতে একটু অস্পষ্টতা একটু বেশি থেকে যায়। হ্যাঁ, তোমাদের যে দ্বিতীয় তৃতীয় চতুর্থ অধ্যায় আছে, গতি, বল, কাজ, ক্ষমতা, শক্তি, সেই অধ্যায় তিনগুলো কিন্তু তিনটা কিন্তু যে ফর্মুলা যেগুলো আছে, যে সমীকরণ যেগুলো আছে, যে টপিক্সগুলো আছে, একটার সাথে একটা কিন্তু খুব ভালোই সম্পর্ক আছে। হ্যাঁ, কিন্তু হঠাৎ করে এই অধ্যায়ে এসে আমরা দেখি ওই আলোচনা থেকে একটু অন্য ট্র্যাকে এসে এই পঞ্চম অধ্যায়টা সাজানো হয়েছে। সেই জন্য আমি তোমরাও এবং আমরা দেখি বাচ্চারা কিন্তু এই অধ্যায়গুলো একটু কম আনসার করতে চায়। এটা হতে পারে সে হয়তো কম বুঝে। তো আমরা একটু চেষ্টা করি, আমরা আলোচনায় যাই। আমরা প্রথমে যদি বলি তরলের ভেতরে চাপ, আমরা জানি তরল পদার্থ, আমরা তোমাদের অভিজ্ঞতা যদি কেউ যদি পানিতে যদি সাঁতার কেটে থাকো এবং পানিতে যদি ডুব দিয়ে থাকো, তাহলে তুমি দেখবে যে এক ধরনের কিন্তু তোমার শরীরের উপর তুমি কিন্তু চাপ অনুভব করছো। এবং তুমি যতই পানির নিচে যাবা ততই বেশি কিন্তু তোমার চাপটা বাড়বে। এবং এই চাপটা কথা হচ্ছে, এই চাপটা কী পরিমাণ বাড়ে এবং এই চাপটা আমরা কিভাবে পরিমাপ করতে পারি, সেটা আমরা একটু আলোচনা করব। তরলের ভেতরে চাপ, আমি মূল জিনিসগুলো নিয়ে আসলে আলোচনা করব। তার আগে আমি বলবো তোমাদের সবসময় বইটা একটু ভালো করে পড়বা এবং সেই বই পড়ার সাথে আমার আলোচনাটা তোমরা একটু মিলিয়ে নেওয়া। তরলের ভেতর চাপ আমরা জানি, আমি যদি এটা যদি একটা চৌবাচ্চা চিন্তা করি, এমন করে ধরো এইখানে আমার তরল আছে, এই জায়গায় তরল আছে, এগুলো সবটাই তরল। আমি ধরলাম এটা পানি আছে। হ্যাঁ, তো এইখানে আমি একটা চিন্তা করলাম, এই জায়গায় একটা আমি ছোট একটা চৌবাচ্চা চিন্তা করলাম। মনে করো এরকম একটা চৌবাচ্চা, এটার এরকম একটা চৌবাচ্চা, এরকম একটা চৌবাচ্চা। এটার ভিতরেও তাহলে পানি, এটা যেটা মুখ খোলা, এটার ভিতরে পানি আছে। আমি জানতে চাচ্ছি এটার ভিতরে এটাকে তরল কি পরিমাণ চাপ দেয়, এটাকে কি পরিমাণ তরল চাপ দেয়। এইটার ভিতরে যে পানিগুলা থাকবে, এটা যেহেতু ভিতরে মুখ খোলা, এটার ভিতরে যে পানিগুলা থাকবে সেই পানির চাপটাই হচ্ছে আসলে এই পদার্থের উপরে চাপ। এই যে আমি সিলিন্ডারের কথা বললাম, এটার উপরে চাপ। তাহলে আমাদের টপিকসটা ছিল তরলের ভেতর চাপ, মানে এই ভিতরে যেটা যে আমি পানিতে রাখলাম এটার ভিতরে আসলে কি পরিমাণ চাপ দেয়। তো আমরা জানি চাপ পি সমান হচ্ছে, আমি যদি চিন্তা করি আমার চাপ পি সমান, চাপ হচ্ছে বল বাই ক্ষেত্রফল, এটা কিন্তু আমরা জানি। এই বল মানে হচ্ছে আসলে ওজন, সেক্ষেত্রে আমি ডব্লিউ, সেক্ষেত্রে আমি লিখতে পারি এম জি এবং এ। ওকে, সেই সূত্র থেকে আমি লিখলাম। এখন দেখো এটার কি পরিমাণ, এটার আয়তনটা কত। আমি যদি চিন্তা করি এটার ক্ষেত্রফল, এই ফ্লোর এই সারফেসটার ক্ষেত্রফল হচ্ছে এ এবং এটার যে উচ্চতা সেটা হচ্ছে এস। তাহলে এটার আয়তন ক্ষেত্রফল গুণ উচ্চতা, তাহলে এটার যে আয়তন হবে বি, তাহলে বি সমান হবে এ এস। তাহলে বি সমান হবে কত, এ এস। তার মানে এটার ভিতরে যে পানি আছে, এই সিলিন্ডারের ভিতর কি পরিমাণ পানি আছে, আমি বলবো এই আয়তন পরিমাণ পানি আছে, মানে এস পরিমাণ পানি আছে। এখন যে পরিমাণ পানি আছে সেই পরিমাণ বল হচ্ছে এম, যেহেতু আমরা এখানেই চাপটা পরিমাপ করছি। তাহলে এই এস সমায়তন তরলের বল হচ্ছে এম। তাহলে আমরা যদি এখানে আমরা জানি, আমি যদি এখানে চিন্তা করি, এখান থেকে যদি আমি লিখি, আমরা জানি ঘনত্ব একটা করে কথা আছে, আমরা আলোচনা করেছি আগের ক্লাসে, ঘনত্ব সমান হচ্ছে ভর বাই আয়তন। তাহলে এখান থেকে আমি লিখতে পারি এম সমান হচ্ছে রো বি। তাহলে আমি যদি এখানে করি, তাহলে এম হচ্ছে কত, রো বি, পাশে আছে জি এবং নিচে আছে এ। তো আমি দেখেছি এখানে আমার বি সমান হচ্ছে এ এস। তাহলে আমি যদি লিখি রো বি সমান হচ্ছে এ এস জি এবং নিচে আছে এ, তাহলে এখানে এ এ কাটা যায়, সেই ক্ষেত্রে আমি যদি লিখি এটাকে রো এস জি অথবা এস রো জি। তাহলে আমরা পি সমান আমরা একটা সম্পর্ক পেলাম এস রো জি, অর্থাৎ চাপ সমান হচ্ছে উচ্চতা এবং ঘনত্ব এবং জি। তাহলে তরলের ভেতর চাপ সেটা হচ্ছে ওই বস্তুটা কত উচ্চতায় আছে সেটার উচ্চতা এবং তরলের ঘনত্ব, যে তরলে রাখবো সেই তরলের ঘনত্ব এবং অভিকর্ষ ত্বরণ তোমরা জানো সেটা হচ্ছে 9.8। আচ্ছা, এখান থেকে আমরা বলতে পারি, এখান থেকে আমরা সিদ্ধান্তে আসতে পারি, আমরা জানি জিটা কিন্তু সবসময় ধ্রুবক 9.8। সেই ক্ষেত্রে আমি একটু যদি বলি পি সমান হচ্ছে পি
সমান পি প্রপোর্শনাল এস রো। পি প্রপোর্শনাল এস রো, অর্থাৎ বেসিক্যালি চাপটা উচ্চতার উপর নির্ভর করে, আবার তরলের ঘনত্বের উপর নির্ভর করে। আচ্ছা, তরলের ঘনত্বের উপর নির্ভর করে। আমি যদি তরলের ঘনত্বটা ফিক্সড করে দিই, ধরলাম আমি কিন্তু পানির ঘনত্বের কথা আমি চিন্তা করলাম, এখানে পানির ঘনত্বের ক্ষেত্রে আমি চাপটা পরিমাপ করব। তাহলে পানির ঘনত্ব আমরা সবাই জানি 1000, তাহলে সেক্ষেত্রে আমার রোটাও কিন্তু ফিক্সড হয়ে গেল। যেহেতু রোটা ফিক্সড আমি জানি এটা সবসময় 1000, সেই ক্ষেত্রে চাপটা হচ্ছে উচ্চতার উপর নির্ভর করবে। অর্থাৎ নির্দিষ্ট তরল যখন বলবো, পানি যদি বলি, তখন আর নির্দিষ্ট তরল আমি বুঝে গেছি এটার ঘনত্ব সবসময় 1000, এবং নির্দিষ্ট তরলের ক্ষেত্রে আমার আমার যত গভীরতা বাড়বে সেক্ষেত্রে আমার চাপটা কিন্তু তত বেশি বাড়বে নির্দিষ্ট তরলের ক্ষেত্রে। ওকে, যেমন আমি যদি পানির কথা চিন্তা করি, তাহলে আমি পানি যদি 1 কিলোমিটার নিচে যাই, আমার যে পরিমাণ আমি চাপ ফিল করব, আমি যদি এখানে 2 কিলোমিটার নিচে যাই, আমার চাপটা কিন্তু আরো বেশি বেড়ে যাবে, দ্বিগুণ হারে কিন্তু আমার চাপটা কিন্তু বেড়ে যাবে। আমি যদি আরো গভীরে যাই, আমার চাপটা কিন্তু আরো বেশি বেড়ে যাবে। তাহলে এখান থেকে তোমাদের যদি অনুধাবনমূলক কোশ্চেন আসে, তরলের ভিতরের কোনো চাপ তার উচ্চতার উপর নির্ভর করে, ব্যাখ্যা করো 2 নম্বরের কোশ্চেন, তাহলে সেক্ষেত্রে তুমি কি করবা, এই রিলেশনটা এখানে এনে এখান থেকে তুমি ব্যাখ্যাটা করে দেবা। আবার যদি তোমাকে যদি চিন্তা করে, এখানে উচ্চতাটাকে তুমি ফিক্সড করে ফেলেছো, উচ্চতা ফিক্সড, এবং সেক্ষেত্রে তুমি 2 ধরনের তরল নিয়েছো। মনে করে একটা পানি নিয়েছো, আরেকটা মনে করে কেরোসিন নিয়েছো, কেরোসিন। তাহলে সেই ক্ষেত্রে তোমার কি হবে, মানে দোনোটা কিন্তু উচ্চতা একই। মনে করো তুমি 1 কিলোমিটার নিচে পানিতে ডুব দিয়েছো, 1 কিলোমিটার নিচে, ধরা যাক আমরা কেরোসিনের তরলে ডুব দিয়েছি 1 কিলোমিটার নিচে, সেই ক্ষেত্রে তোমার চাপটা কত হবে? তাহলে সেই ক্ষেত্রে যেহেতু উচ্চতাটা ফিক্স করে ফেলেছি, আমি 1 কিলোমিটার করে দিয়েছি, 1 কিলোমিটার উভয় ক্ষেত্রে, তাহলে আমার উচ্চতাটা ফিক্সড। তাহলে সেই ক্ষেত্রে আমার উচ্চতা যদি ফিক্সড হয়, যেটাও যদি আমার ধ্রুবক আমরা জানি, সেই ক্ষেত্রে নির্ভর করবে পি প্রপোর্শনাল রো, মানে ঘনত্বের উপর নির্ভর করবে। সেই ক্ষেত্রে যে বস্তুর ঘনত্ব বেশি, সেই বস্তুর চাপটা কিন্তু তুমি বেশি ফিল করবা। অর্থাৎ আমরা যদি এখানে উদাহরণ হিসেবে দিই, কেরোসিনের ঘনত্ব কিন্তু 800 কেজি m/3, পানির ঘনত্ব 1000 কেজি m/3, সেই ক্ষেত্রে 1 কিলোমিটার গভীরে যদি দোনোটাতেই যদি তুমি ডুব দাও, সেক্ষেত্রে পানির উপরে কিন্তু তুমি চাপটা বেশি ফিল করবা, কারণ তার ঘনত্ব যেহেতু বেশি, তাহলে তার চাপটাও কিন্তু, রেজাল্টটাও কিন্তু বেশি। ওকে, আশা করি তোমরা বুঝতে পেরেছো। তো আমরা এই সম্পর্কটা আমরা যেটা জানলাম, তরলের ভেতর চাপ, সেই সম্পর্কটা আমরা কি জানলাম, পি সমান, আমি এখানে লিখছি, এটা ইম্পর্টেন্ট একটা রাশি, পি সমান এস রো জি। আচ্ছা, এই টপিক্সের সাথে রিলেটেড আমি তোমাদের বইয়ে আছে একটা অঙ্ক, দেখো 50 সেন্টিমিটার গভীরতায় কেরোসিন, পানি এবং পারদের চাপ কত? তাহলে খুব সহজ, আমরা এখান থেকে বের করতে পারি। 50 সেন্টিমিটার গভীরতায় আমি যদি কেরোসিনের কথা চিন্তা করি, আমি লিখলাম পি কে, মানে কেরোসিনে তোমার চাপটা বের করতেছি, পারদের চাপ কত, মানে একটা হচ্ছে কেরোসিন, আরেকটা হচ্ছে পানি, আরেকটা হচ্ছে পারদ, এই তিনটা চাপ কত। তাহলে আমি কেরোসিনে যদি চাপটা বের করি, যেহেতু আমার উচ্চতা হচ্ছে 50 সেন্টিমিটার, 50 সেন্টিমিটার মানে হচ্ছে 0.5, 100 দিয়ে ভাগ করতে হবে 50 মিটার, এবং রো আমি বলেছি কেরোসিনের ঘনত্ব হচ্ছে 800, এটা আমাদের বইয়ে তোমাদের প্রশ্নে দেওয়া থাকবে 800, এবং জি হচ্ছে 9.8। তাহলে এটা গুণ করে যাই হয় সেটা হচ্ছে তোমার চাপ। আমরা যদি একটু কাজ করি, 0.5 ইন্টু 800 ইন্টু 9.8, আমরা যদি একটু কাজ করি, এটা হচ্ছে 3920 প্যাসকেল। 3920 চাপের একক আমরা জানি প্যাসকেল। আচ্ছা, আমরা যদি পানির ক্ষেত্রে চিন্তা করি, তাহলে পি ডব্লিউ, সেই ক্ষেত্রে আমার পানির ঘনত্ব আমরা জানি তোমার আপনার এখানে হচ্ছে 50 সেন্টিমিটার, এটা তো সবসময় একই থাকবে, এটা হচ্ছে 1000, এটা হচ্ছে কত 9.8। সেক্ষেত্রে আমরা যদি করি 0.5 ইন্টু 1000 ইন্টু 9.8, সেক্ষেত্রে হচ্ছে 4900 প্যাসকেল। 4900 প্যাসকেল। আমরা যদি পারদের কথা চিন্তা করি, পি পারদ হচ্ছে মার্কারি, আমি লাইন দিলাম, সেক্ষেত্রে 0.50, পারদের ঘনত্ব হচ্ছে 13600। এটা হচ্ছে সবগুলো ঘনত্ব কিন্তু আমরা এসআই পদ্ধতিতে লিখতেছি, 13600 গুণ 9.8, সেক্ষেত্রে তুমি লিখতে পারো 0.50 ইন্টু 13600
ইন্টু 9.8, সেক্ষেত্রে হয় 66,640, 66,640 প্যাসকেল। আচ্ছা, তোমরা বুঝতেই পারছো ঘনত্ব যত কম তার কিন্তু চাপটা কিন্তু কম, কিন্তু উচ্চতা কিন্তু সবটা কিন্তু একই 0.50, অনলি 50 সেন্টিমিটার, 1 মিটারের অর্ধেক জায়গার মধ্যে ক্যারোসিনে কিন্তু এই প্যাসকেল তুমি চাপ অনুভব করবা, পানির মধ্যে 4,900 প্যাসকেল চাপ অনুভব করবা, পারদের মধ্যে তুমি 66,640 প্যাসকেল চাপ অনুভব করবা। তাহলে আমরা দেখতে পাচ্ছি ঘনত্ব যার যত বেশি, একই উচ্চতায় তার চাপটা কিন্তু তত বেশি। ওকে, আচ্ছা আমরা এবার উপরে 3টি তরলের কত গভীরতায় 1 ATM এর সমান চাপ হবে। আচ্ছা, আমরা এবার একটা নতুন বিষয় এখানে আসলো, উপরে 3টি তরলের কত গভীরতায় 1 ATM এর সমান চাপ হবে। সেক্ষেত্রে আমার যেহেতু বলছে কত গভীরতায় 1 ATM এর সমান চাপ হবে, আচ্ছা যেহেতু ATM এর একটা ব্যাপার প্রসঙ্গে চলে আসছে, সেই ক্ষেত্রে আমি এই ATM এর জন্য এই একটু টপিকসগুলো আলোচনা করি। আমরা একটু বাতাসের চাপটা নিয়ে একটু আলোচনা করি। আমরা জানি, আমরা বুঝতে পারি না, প্রতিনিয়ত কিন্তু বায়ুমণ্ডল আমাদেরকে কিন্তু চাপ দিচ্ছে, এবং এই চাপটা কিন্তু উপরে, পাশে, নিচে সব দিক থেকেই কিন্তু এই চাপটা আমাদের উপরে দিচ্ছে, কিন্তু আমরা সেটা বুঝতে পারি না। এবং বুঝতে না পারার একটা কারণ হচ্ছে, যে পরিমাণ বায়ুমণ্ডল আমাদের চাপ দেয়, সে সেম পরিমাণ চাপ আমাদের শরীরের ভিতর থেকেও কিন্তু একটা চাপ দিচ্ছে। এবং এই যে বাইরের চাপ এবং ভিতরের চাপ, কোনো একটা বস্তুর উপর যদি মনে করো এরকম একটা বস্তুর কথা যদি আমি চিন্তা করি, এদিকেও যদি চাপ দেয়, এই পাশ থেকেও যদি চাপ দেয়, এবং এই পাশ থেকেও চাপ দিচ্ছে, এবং এখানকার ভিতরে যে বায়ু আছে সেটাও কিন্তু উল্টা কিন্তু সব দিক থেকে কিন্তু চাপ দিচ্ছে, যার কারণে কিন্তু আমরা কিন্তু এই ব্যাপারটা কিন্তু বুঝতে পারি না। এটা কিন্তু একটা সৃষ্টি রহস্য। এই যে আমাদের ভিতর থেকে চাপ, হ্যাঁ আমরা জানি আমাদের শরীরের ভিতর থেকে কিন্তু একটা চাপ দেয়, এবং বায়ুমণ্ডল আমাদের শরীরের উপর যে চাপ দেয় সেটা হচ্ছে, মানে আমাদের ভূপৃষ্ঠের কথা যদি চিন্তা করি, সেক্ষেত্রে আমাদের চাপটা হচ্ছে প্রায় 10⁵ নিউটন পার মিটার স্কয়ার। তোমরা জানো চাপের একক হচ্ছে নিউটন পার মিটার স্কয়ার, যেটাকে আমরা বলছি প্যাসকেল। তার মানে আমরা এটা দিয়ে কি বুঝছি, আমরা বুঝছি আমাদের শরীরের উপর বা আমাদের এই ভূপৃষ্ঠে যে বায়ু আছে, আমি যদি একটা বায়ু চিন্তা করি, একটা স্তম্ভের কথা চিন্তা করি, সেই বায়ু আমাদের 1 বর্গমিটারের উপর, 1 বর্গমিটার ক্ষেত্রফলের উপর, মানে 1 মিটার দৈর্ঘ্য 1 মিটার প্রস্থ, সেই জায়গার উপরে আমাদের 10⁵ নিউটন বল প্রয়োগ করছে। এখন এই 10⁵ নিউটন বল মানে তো তুমি বুঝতেই পেরেছো, এটা হচ্ছে আসলে এমজি। তাহলে এমজি মানে হচ্ছে আসলে 10⁵। সেই ক্ষেত্রে এম হচ্ছে কত, 10⁵, নিচে হচ্ছে মনে করো 9.8। তাহলে চিন্তা করো, আমি যদি এখান থেকে একটা তোমার মান বের করি, আমার যদি 10⁵ ভাগ 9.8, এটা হচ্ছে প্রায় 10,204 কেজি, প্রায় 10,204 কেজি। তুমি ভাবতে পারো 1 কেজি, 2 কেজি, 3 কেজি না, 10,204 কেজি পরিমাণ, এত কেজি ভরের বায়ু প্রতি 1 বর্গমিটার ক্ষেত্রফলের উপর বল প্রয়োগ করছে। এত কেজি ভরের বায়ু, আমরা 1 কেজি, 2 কেজি, 3 কেজি, 4-5 কেজি হলে কিন্তু আমাদের হাত কিন্তু আমরা কিন্তু নিতে পারি না, হ্যাঁ এত তার ওজন। এই পরিমাণ ভরের বস্তু, মানে বাতাস, হ্যাঁ আমাদের প্রতি 1 বর্গমিটারে কিন্তু বল প্রয়োগ করছে, এবং আমরা এই চাপটা পাচ্ছি। হ্যাঁ, এবং এইটা তোমাদের বই আছে, এটা মোটামুটি কিন্তু একটা হাতির ভরের সমান, অথবা 10⁵ নিউটন ওজনের সমান। বুঝতে পেরেছি কি পরিমাণ ওজন আমাদের উপর বায়ুমণ্ডল চাপ দিচ্ছে। এখন প্রশ্ন হচ্ছে, এই যে চাপটা দিচ্ছে, এটা আমরা কিন্তু কিভাবে স্যার রিয়েলাইজ করবো? আমাদের ভিতরে ঠিক আছে চাপ আছে, কিন্তু আমরা বুঝবো কিভাবে? খুব একটা সহজ, তোমাদের বই অনেকগুলো ভালো উদাহরণ দিয়েছে। তুমি যদি কোনো কারণে, কোনো সিস্টেমে যদি তুমি এখান থেকে যদি তুমি বায়ুমণ্ডলটা পাম্পের সাহায্যে যদি তুমি বের করে দিতে পারো, মানে ভিতরের বায়ুটা যদি তুমি বের করে দিতে পারো, মনে করো এটা একটা টিনের কোটা বা এটা একটা বক্স, এটা একটা আয়তাকার ঘনবস্তু, মনে করো একটা বাক্স, মনে করো টিনের দৈর্ঘ্য প্রস্থ উচ্চতা আছে, এরকম একটা বক্স। আমরা বিভিন্ন বিস্কিট টিস্কিট নিয়ে বিভিন্ন জার আছে, সেরকম জারের একটা বক্স। তুমি যদি সিস্টেমে যদি এখান থেকে যদি বাতাস বের করে দাও,
এবং দেখবা এটা খুব মুহূর্তের মধ্যে কিন্তু এটা কিন্তু কি হয়ে যাবে, একদম এরকম ফোঁস হয়ে যাবে, মানে এরকম হয়ে যাবে, এবং এটা কিন্তু দুমড়ে মুচড়ে এরকম হয়ে যাবে। এবং তোমার কিন্তু এই ব্যাপারটা কিন্তু শুধু এরকম না, মানে উপর থেকে পরে মনে করছে এরকম হয়ে যাবে না, এটা কিন্তু সব দিক দিয়ে চাপ দেবে বলে এটা কিন্তু খুব এরকম হয়ে যাবে। হ্যাঁ, অর্থাৎ আমরা বলছি চাপ যে সব দিক থেকে চাপ দেয়, সেজন্য এটা এদিকে 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 সব দিক থেকে চাপ দিয়ে এটা কিন্তু এরকম হয়ে যাবে। আমি তোমাদের একটু বইয়ের সেই চিত্রটা দেখাই, আমি যদি তোমাদের সেই চিত্রটা একটু দেখাই, তোমাদের বুঝতে কিন্তু সহজ হবে। দেখো এই যে একটা তোমার এই যে একটা দেখো আয়তাকার একটা ঘনবস্তু, যখন এখান থেকে ভিতরের পাম্পের সাহায্যে যখন বাতাসটা নিয়ে ফেললো, তখন এটা কিন্তু এরকম হবে না, তখন কিন্তু এটা এরকম হয়ে যাবে। এরকম হলে তো এটা মনে হচ্ছে উপর থেকেই শুধু যেন চাপটা বসছে, না, এটা এই চিত্র না, সঠিক চিত্র কিন্তু এটা, মানে এটা সব দিক থেকে এটা কিন্তু তোমার চাপের ফলে এটা কিন্তু দুমড়ে মুচড়ে যাবে। এখান থেকে আমরা বুঝি চাপটা যে একটা স্কেলার রাশি, মানে কোনো নির্দিষ্ট দিকে কিন্তু চাপটা কাজ করে না, সব দিক দিয়ে কিন্তু চাপটা কাজ করে। এবং আরেকটা সুন্দর উদাহরণ আছে, এখানে দেখতে পাচ্ছ দুইটা বোতলের চিত্র দেখতে পাচ্ছ তোমরা। এই যে বোতল, এটাও কিন্তু খুব একটা, এটা কিন্তু আমরা নিজেরাই করতে পারি, যেহেতু পাম্পের সাহায্যে বাতাস আমরা বের করতে পারবো না, কিন্তু আমরা একটা মেকানিজম ব্যবহার করে বোতল দিয়ে কিন্তু পরীক্ষাটা করতে পারি। আমরা বোতলে যদি একটু পানি নিই এবং বোতলের একটু যদি গরম পানি নিই, বোতলের গরম পানিটা নেওয়ার পরে একটু করে রাখার পরে মোটামুটি বেশি গরম নিলে তো বোতল গলে যাবে, সেক্ষেত্রে আমরা একটা মনে করো 60 ডিগ্রি বা 70 ডিগ্রি এরকম টেম্পারেচারে যদি গরম পানি নিই, বোতলের ঢাকনাটা দিয়ে দিলাম, কিছুক্ষণ পর বোতলের ঢাকনাটা নিয়ে নেওয়ার পরে এরপরে দেখবা যদি তুমি বোতলটা তোমার দেখবে যে বেঁকে গেছে, এবং এই বেঁকে যাওয়ার ব্যাপারটাও কিন্তু কোনো সুনির্দিষ্ট না, যেদিকে পেরেছে সেদিকে কিন্তু তার মতো করে কিন্তু বেঁকে গিয়েছে, সেখানে ফিজিক্স কাজ করেছে, ফিজিক্সের মতো করে ইকুয়েশন করে সে বেঁকেছে। এটা কেন হয়? কারণ বোতলের ভিতরে যে বাতাসটা ছিল, ওই পানি গরম হওয়ার কারণে, আমরা জানি পানি বাষ্প যখন বোতলের বাকি অংশটাতে, আমরা তো পুরো বোতলের পানি নেব না, অল্প পরিমাণ পানি নেব, বোতলের উপরে যে পরিমাণ খালি অংশ আছে সেখানে যে বাতাস আছে, ওই পানি গরম হওয়ার কারণে, পানি বাষ্পের কারণে ওই বাতাসগুলো বোতল থেকে বের হয়ে গেছে। যে উপরে খালি অংশ আছে সেখানে যে বাতাস আছে, সেই বাতাসের কারণে, সেই বাতাসগুলো যদি বের হয়ে গেছে, তাহলে এখন ভিতরের তুলনায় বাইরের চাপটা বেশি হয়ে গেছে, এবং বাইরের চাপের কারণে তোমার বোতলটা কিন্তু বেঁকে গিয়েছে। এটা কিন্তু একটা খুব মজার পরীক্ষা। এই জন্য আমরা বলি যে বাতাসের চাপ। তাহলে এই বাতাসের চাপ কিন্তু খুব ইম্পর্টেন্ট টপিকস। আমি তোমাদের এখানে গ্রাফ রেখেছি, আমি একটু পরে আলোচনায় আসছি। বাতাসের চাপটা এখন যে আমাদের দেয়, সেই বাতাসের চাপটা, সেই বাতাসের এই চাপ, সেটা আমরা আরেকটা পরীক্ষা, তোমরা জানো সেই পরীক্ষা টরিসিলের পরীক্ষা, বিখ্যাত একটা পরীক্ষা আছে। তিনি এই বাতাসের চাপটা পরীক্ষা করার জন্য তিনি একটা ফারক নিয়েছিলেন কিছু। তুমি একটা টেস্ট টিউবে, এরকম একটা টেস্ট টিউবে সে কিছু পারদ নিয়েছে, এরকম একটা টেস্ট টিউবে, আমার চিত্র আঁকাটা সুন্দর না, এরকম কিছু পারদ নিয়েছে, পারদ টেস্ট টিউবে, মনে করে এটা হচ্ছে 1 মিটার টেস্ট টিউব। এটার মধ্যে কিছু পারদ নেওয়ার পর সে কী করেছে, এদিকে তোমার এটা ধরে এই আঙ্গুলে বা যেভাবে হোক এভাবে ধরে সে কী করে, এটা কী করেছে, ওপর করে দিয়েছে। ওপর করে দেওয়ার পর এটা কি হলো, উপর করে দেওয়ার পর এটা কিন্তু এরকম হয়ে গিয়েছে, এবং এই মুখটা কিন্তু এদিকে বেরিয়ে গেছে, এবং দেখেছে পারদটা কিন্তু 76 সেন্টিমিটার, এবং এখান থেকে হিসাব করে 76 সেন্টিমিটার পর্যন্ত, জাস্ট এই জায়গা থেকে মনে করো এটা হচ্ছে 76 সেন্টিমিটার, এই জাস্ট এই জায়গাটা হচ্ছে 76 সেন্টিমিটার। আমি যদি চিন্তা করি, এটা হচ্ছে বায়ুমণ্ডল থেকে 76 সেন্টিমিটার উপর পর্যন্ত এই পারদকে ধরে রেখেছে, 76 সেন্টিমিটার। এদিকে মুখ বন্ধ, এদিকে কিন্তু আমার মুখ খোলা, যেহেতু আমি উপর করে দিয়েছি, এদিকে কিন্তু মুখ খোলা, 76 সেন্টিমিটার পর্যন্ত তোমার পারদকে ধরে রেখেছে। প্রশ্ন হচ্ছে 76 সেন্টিমিটার পারদকে ধরে রাখলো কে, কিভাবে সম্ভব? আসলে আমরা যদি চিন্তা করি, যেহেতু এখানে পারদ ছিল, পারদ আমার এখানে সবগুলাই মনে করি এগুলো পারদ, এই সবটাই কিন্তু পারদ, এইটা কিন্তু পারদ। আসলে এই পারদকে আমাদের যে বায়ুমণ্ডল আছে, আমি বলেছিলাম বায়ুমণ্ডল কিন্তু প্রতিনিয়ত আমাদেরকে চাপ দিচ্ছে, ওই যে বললাম 10⁵ নিউটন পার মিটার স্কয়ার বেলুতে। এই যে এখানে যে বায়ুমণ্ডলগুলো আছে, এই বায়ুমণ্ডলে যখন এখানে যখন চাপ দিচ্ছে, তো চাপের ফলে পারদ
এই টেস্ট টিউবের এখানে 76 সেন্টিমিটার উপরে উঠে গেছে, 76 সেন্টিমিটার উপরে উঠে গেছে। এখন এই জায়গাটা দেখো, এই জায়গাটা কিন্তু খালি, এটাকে বলা হয় টরিসিলে শূন্য স্থান। এইটা এমন না যে এইদিকে কোন একটা ছিদ্র আছে, ছিদ্র দিয়ে ছিদ্র আছে, এরকম কোনো, এটা কিন্তু সবটাই কিন্তু কভার করা আছে। তাহলে এই যে বায়ুমণ্ডলের উপরে, এই যে পারদের উপর যে বায়ুমণ্ডল চাপ দিয়েছে, এই চাপের কারণে বাতাসের মধ্যে পারদ 76 সেন্টিমিটার পর্যন্ত, বাতাস পারদকে 76 সেন্টিমিটার পর্যন্ত ধরে রাখতে পারে। এই যে 76 সেন্টিমিটার ধরে রাখতে পারে বায়ুমণ্ডলীয় চাপ, এই বায়ুমণ্ডলীয় চাপ এটাকে আমরা বলেছি অ্যাটমসফিয়ারিক প্রেসার। বায়ুমণ্ডলীয় চাপ আমি লিখছি, বায়ুমণ্ডলীয় চাপ, এটাকে বলা হয় অ্যাটমসফিয়ারিক প্রেসার। অ্যাটমসফিয়ারিক প্রেসার, এই অ্যাটমসফিয়ারিক প্রেসার থেকে কথাটা আসছে এটিএম। এটিএম মানে 1 এটিএম, 1 বায়ুমণ্ডলীয় চাপ, এটা হচ্ছে 76 সেন্টিমিটার। 76 সেন্টিমিটার আমরা লিখি পারদ চাপ, মানে পারদ 76 সেন্টিমিটার চাপ দেয়, এই জন্য বায়ুমণ্ডলীয় চাপ হচ্ছে 1 এটিএম। ওকে, আচ্ছা, তাহলে আমরা বুঝলাম। এখন কত হচ্ছে 1 এটিএম, এই পারদ চাপ, এটা আসলে কত, আমরা চিন্তা করছি এটা কত প্যাসকেল। 1 এটিএম সমান কত প্যাসকেল। ওকে, এখন দেখো, এটা যদি আমরা বের করতে চাই, যেটা আমরা পেয়ে গেছি 1 এটিএম হচ্ছে 76 সেন্টিমিটার, তা আমরা তো একটু আগে বের করেছিলাম, আমি মুছে ফেলেছি সরি। 50 সেন্টিমিটার গভীরতায় পারদের চাপ কত, আমরা একটা প্যাসকেল পেয়েছিলাম না। এখন আমি যদি বলি 76 সেন্টিমিটার গভীরতায় পারদের চাপ কত, 76 সেন্টিমিটার গভীরতায় যে চাপ সেটাই হচ্ছে 1 এটিএম। তাহলে আমরা যদি চিন্তা করি, এখান থেকে যদি আমি বের করি পি, আবার যদি বের করি এখানে মার্কারি, এইচ রোজি, এইচ হচ্ছে কত 76 সেন্টিমিটার, 0.76 মিটার, এবং রো হচ্ছে পারদের ঘনত্ব, যেটা পারদের জন্য বের করতেছে 13,600, এবং জি হচ্ছে 9.8। তাহলে আমরা যদি এটা করি 0.76 যদি করি, 0.76 ইন্টু 13,600 ইন্টু এরপরে 9.8, আমরা যদি করি এটা হচ্ছে প্রায় 1,01,292, 1,01,292। আমরা যদি সব করি 292.8, এটাকে আমরা লিখলাম 93 প্যাসকেল। আচ্ছা, তুমি যদি আবার একটু 9.81 দাও, সাপোজ আমি যদি চিন্তা করি, তোমাকে একটু দেখাই, 0.76 ইন্টু 13,600 ইন্টু, আমি যদি আবার 9.81 দিই, আমি একটু তোমাদের 9.81, সেটা হচ্ছে 1,01,396, 1,01,396 প্যাসকেল, এরকম একটা আসছে। কিন্তু আমরা সচরাচর এটিএম এর সাথে প্যাসকেলের যে সম্পর্ক, সেটা আমি এখানে লিখে দিয়েছি, খেয়াল করেছি যে 1 এটিএম সমান হচ্ছে 1,01,325 প্যাসকেল। 1 এটিএম সমান 1,03,100, 1,01,325 প্যাসকেল। এটা মোটামুটি একটা মান। এটা বেরি করে, আমি দেখতেই পাচ্ছ, একটা 1 দিলে এটা কত হয়, আর 8 দিলে এটা কত হয়, কত ডিফারেন্স, মোটামুটি এরকম একটা মান। এটা হচ্ছে 1 এটিএম সমান হচ্ছে এত প্যাসকেল। এখন প্রশ্ন হচ্ছে আমরা কি বের করলাম। তুমি যদি একটা পারদ চিন্তা করো, সে পারদের মধ্যে যদি তুমি 0.76 সেন্টিমিটার যদি ডুব দাও, পারদের ভিতরে 0.76 সেন্টিমিটার ডুব দাও, তাহলে তুমি যেই চাপটা ফিল করবা সেটা হচ্ছে 1 এটিএম। সেই 1 এটিএমটা কত, সেটা হচ্ছে মোটামুটি 1,01,325 প্যাসকেল। এই জন্য বলা হয় 76 সেন্টিমিটার পারদ চাপ। আমি একই এইটার আলোকে আমি তোমাদের এখানে লিখেছি, উপরের 3টি তরলে কত গভীরতায় 1 এটিএম এর সমান চাপ হবে। কত গভীরতায় 1 এটিএম এর সমান চাপ হবে? তাহলে আমরা বলতো, আমি যদি 3টি তরলের কথা বলছে, কেরোসিন, পানি এবং পারদ, আমরা তো অলরেডি পারদের মধ্যে বুঝে গিয়েছি কত গভীরতায় 1 এটিএম এর সমান চাপ হবে। আমরা পেয়েছি 76 সেন্টিমিটার গভীরতায়। পারদের ক্ষেত্রে যেহেতু গভীরতার কথা বলেছে, 76 সেন্টিমিটার গভীরতায় 1 এটিএম সমান হবে। তাহলে আমরা এখানে পারদের জন্য আমরা বের করেছি, পারদের জন্য 1 এটিএম, আমি যদি চিন্তা করি, আমি আগে এখানে এই যে পারদেরটা 1 এটিএম, আমি অলরেডি যেটি পেয়ে গেছি এটা আগে লিখতেছি আমি। পারদের জন্য 1 এটিএম হচ্ছে 76 সেন্টিমিটার, মানে পারদের জন্য গভীরতা 1 এটিএম হচ্ছে 76 সেন্টিমিটার। তাহলে আমরা এবার পানির ক্ষেত্রে চিন্তা করি,
আচ্ছা, পানির ক্ষেত্রে যদি আমরা চিন্তা করি, এই ক্ষেত্রে আমাকে একটা জিনিস খেয়াল করতে হবে। যেহেতু দেখতে পাচ্ছ পি সমান হচ্ছে এস রো জি, আমি তোমাদের আগে বলেছিলাম জিটা তো ফিক্সড, যেটা এখানে দুইটা ভিন্ন ভিন্ন পদার্থ আমি তুলনা করতেছি পানির সাথে পারদ। এখন পারদের সাপেক্ষে পানিটা বের করবো। এখন আমার রোটা দেখতে পাচ্ছ, রো হচ্ছে তোমার পারদের ক্ষেত্রে হচ্ছে 13,600, আর পানির ক্ষেত্রে হচ্ছে পানির জন্য ঘনত্ব হচ্ছে কত 1,000, আর পারদের জন্য হচ্ছে 13,600। সেক্ষেত্রে পারদের ঘনত্ব পানির ঘনত্বের তুলনায় 13.6 গুণ কিন্তু বেশি, এটা থেকে কিন্তু 13.6 গুণ বেশি। যেহেতু ঘনত্ব বেশি তাহলে তার চাপটা বেশি হবে। আমরা বলেছি ঘনত্ব বেশি হলে কিন্তু চাপটা বেশি হবে। তাহলে পারদের ঘনত্ব যেহেতু বেশি, তাহলে পারদের ক্ষেত্রে চাপটা বেশি, তাহলে পানির ক্ষেত্রে সে চাপটা কিন্তু কম হবে। এখন প্রশ্ন হচ্ছে কত কম হবে। তাহলে পানির ক্ষেত্রে যেহেতু চাপটা আমি কম পাবো, যেহেতু কিন্তু আবার আমি চাচ্ছি 1 atm পাইতে হবে, আমি বের করতেছি দোনোটার ক্ষেত্রে 1 atm, তাহলে দোনোটার ক্ষেত্রে আমি চাপটা যদি সমান রাখতে হয় দোনোটার ক্ষেত্রে, এবং পারদে যদি সেটা 76 সেন্টিমিটার আমি পাই, তাহলে আমার রো এর মানটা কিন্তু আবার খেয়াল করো, রো এর মানটা পারদের বেশি পানির কম। তাইলে একই মান এটাও যদি 1 atm হয়, দেখো একটু খেয়াল করো, আমি একটু লিখছি এখানে 1 atm, এটা হচ্ছে 1 atm, এটা মনে করো পারদ, এটা মনে করো পানি, তিনটার জন্য কিন্তু 1 atm। তাহলে সেই ক্ষেত্রে আমার যেহেতু জি ফিক্সড, তাহলে আমার কাজ করতেছে মোটামুটি এই দুইটার উপরে। তাহলে পারদের ক্ষেত্রে রোটা বেশি, যেহেতু এটা বেশি, রোটা বেশি, আর পানির ক্ষেত্রে রোটা কিন্তু কম। তাহলে আমার 1 atm হইতে গেলে, তাহলে এটা যেহেতু বেশি এটা যেহেতু কম, সেই ক্ষেত্রে পারদের ক্ষেত্রে এসটা কম হবে এবং পানির ক্ষেত্রে এসটা বেশি হবে। বুঝতেই পেরেছো? আমি আবারও বলছি, এই রো আমি এখানে রো ডাব্লিউ দিই, এখানে আমি রো এম দিই। আচ্ছা, জি কিন্তু ঠিক আছে, তাহলে আমি দেখতে পাচ্ছি রো এম গ্রেটার দেন রো ডব্লিউ। যদি এদিকে 1 atm সমান হয়, 1 atm মানে কত, আমি যদি বলি এটা 1,01,325 ধরার ক্ষেত্রে, সেই ক্ষেত্রে আমার এইচটা এখানে কি হবে, সেই ক্ষেত্রে আমি এইচ এম দিই, এই ক্ষেত্রে যদি আমি এইচ ডব্লিউ দিই, উচ্চতার কথা বলি, যেহেতু এটা থেকে অনেক বড়, সেহেতু এটা থেকে অনেক ছোট হবে, এবং রেজাল্ট যেহেতু একই, এটার থেকে যে পরিমাণ বড় হবে, এটা থেকেও সে একই পরিমাণ বেশি হবে, কিন্তু উচ্চতাটা এটা থেকে সে একই পরিমাণ কম হবে। তাহলে আমি বলতে পারি 13.6 গুণ যদি পানির ঘনত্ব পারদের ঘনত্ব থেকে কম হয়, অথবা পারদের ঘনত্ব পানির ঘনত্ব থেকে 13.6 গুণ বেশি হয়, সেই ক্ষেত্রে পানির ক্ষেত্রে উচ্চতাটা পারদের তুলনায় 13.6 গুণ বেশি হবে, 13.6 গুণ বেশি হবে। তাহলে আমরা বুঝলাম, পারদের উচ্চতা যদি 76 সেন্টিমিটার হয়, পানির ক্ষেত্রে 1 atm এর জন্য সেই উচ্চতা 13.6 গুণ বেশি হবে। তাহলে আমরা এখন লিখতে পারি এই সম্পর্ক থেকে পানির জন্য গভীরতা, আমরা এখন লিখতে পারি পানির জন্য গভীরতা 1 atm সমান হচ্ছে 76 সেন্টিমিটার গুণ 13.6। যেহেতু পানির ক্ষেত্রে আমি বলেছি 13.6 গুণ বেশি হবে, তাহলে আমরা একটু করি 76 গুণ 13.6, সেই ক্ষেত্রে আসছে 1033.6, 1033.6 সেন্টিমিটার, আমরা যদি মিটারে নিই 10.34 মিটার। তাহলে পানির জন্য 1 atm হচ্ছে 10.34 মিটার। রিমাইন্ড, এটা খুব দরকার আমাদের লাগবে। পানির জন্য 1 atm সমান হচ্ছে 10.34 মিটার। আচ্ছা, আমি এবার যদি চিন্তা করি তরলের যে আরেকটা টপিকস আছে কেরোসিনের কথা যদি চিন্তা করি। আচ্ছা, কেরোসিনের ঘনত্ব আমরা কত বলেছিলাম 800। তাহলে কেরোসিনের ঘনত্ব যদি 800 হয়, পানির ঘনত্ব হচ্ছে কত 1000। তাহলে আবার কেরোসিনটা আমি পানির সাপেক্ষে তুলনা করি, তুমি আবার পারদের সাপেক্ষে তুলনা করো, কোনো সমস্যা নেই। তাহলে আমি কেরোসিন যদি 800 হয়, এখানে আমি লিখলাম কেরোসিন ঘনত্ব হচ্ছে 800। তাহলে যেহেতু পানির ঘনত্ব বেশি, কেরোসিনের ঘনত্ব কম, তাহলে কেরোসিনের ক্ষেত্রে এটিএমটা কি হবে, উচ্চতাটা কি হবে, বেশি হবে, যেহেতু ঘনত্ব কম। আমরা ওই টপিকস থেকে বুঝতে পেরেছি। তাহলে আমরা চিন্তা করি এইটার পানির ঘনত্বটা কত গুণ বেশি। তাহলে 100কে ভাগ করি, 1000কে
1000কে 800 দিয়ে যদি ভাগ করি তাহলে পেলাম 1.25। পানির ঘনত্ব কেরোসিনের ঘনত্ব থেকে 1.25 গুণ বেশি। তাহলে কেরোসিনে 1 ATM এর জন্য উচ্চতাটা হবে 1.25 গুণ বেশি। তাহলে সেই ক্ষেত্রে কেরোসিনের জন্য যদি আমি গভীরতা বের করতে চাই, আমি পাশে লিখছি কেরোসিনের জন্য গভীরতা, আমি এটা মুছে ফেলি, এটার দরকার নাই। আমি যদি কেরোসিনের জন্য গভীরতা করি, কেরোসিনের জন্য গভীরতা মানে 1 ATM বের করবো, সেক্ষেত্রে আমরা পেয়েছি কত? 1.25। আমার উচ্চতা কত? 76, সরি পানির, যেহেতু পানির ক্ষেত্রে করছি আমি, পানির কত বের করছে 10.34। আমি পানির সাথে তুলনা করতেছি। 10.34 গুণ 1.25, 1.25। তাহলে সেটাকে যদি আমরা গুণ করি 1.25, সেটা এটা হবে 10.34, 10.34, 12.925 মিটার, 12.925 মিটার। আচ্ছা, আমরা তিনটার জন্য কিন্তু এটিএমটা পেয়েছি। আমরা পারদের জন্য পেয়েছি এটিএম 76 সেন্টিমিটার, পানির জন্য পেয়েছি 10.34 মিটার, কেরোসিনের জন্য পেয়েছি 12.925 মিটার। একটা জিনিস খেয়াল করো, ঘনত্ব যত কমছে এটিএম এর জন্য গভীরতা কিন্তু তত বেড়ে যাচ্ছে। তার মানে তুমি পারদে 76 সেন্টিমিটার নিচে গেলে, পারদ সাগরে যদি তুমি ডুব দাও, সেখানে যদি 76 সেন্টিমিটার নিচে যাও, তুমি 1 ATM চাপ ফিল করবা। সেই 1 ATM চাপটা কত? স্ট্যান্ডার্ড মান হচ্ছে 1,01,325 প্যাসকেল। তুমি যদি পানিতে যাও, পানিতে যদি 10.34 মিটার গভীরে যাও, তুমি তাও 1 ATM চাপ ফিল করবা, সেটা হচ্ছে 1,01,325 প্যাসকেল। তুমি যদি কেরোসিনে যাও, কেরোসিনের সাগরে যদি তুমি ডুব দাও, সেক্ষেত্রে 12.925 মিটার নিচে গেলে সেটার জন্য তুমি 1 ATM 1,01,325 প্যাসকেল চাপ অনুভব করবা। ওকে, আচ্ছা এখন আমরা এই যে জিনিসটা করলাম, এইটা রিলেটেড দেখাবার একটা চিত্র আছে আমার এখানে। দেখো গভীরতা এবং পানির চাপ এটিএম। গভীরতাটা দেওয়া আছে, একটু দেখো ভালো করে খেয়াল করো, কিলোমিটারে দেওয়া আছে। 1 কিলোমিটার, 2 কিলোমিটার, 3, 4, 5, 6। তাহলে আমরা দেখতে পাচ্ছি 1 কিলোমিটার গভীরতায় আমার চাপটা হচ্ছে প্রায় 100 ATM। তাহলে 1 কিলোমিটার গভীরতা যদি 100 ATM হয়, আমি প্রায় 1 কিলোমিটার গভীরতায়, তাহলে আমরা একটু চিন্তা করি, এটা হচ্ছে পানির এটিএম হচ্ছে 100। ওকে, আমি চিন্তা করতেছি এখানে প্রায়, এটা আসলে 100 না, আমরা চিন্তা করছি আসলে 1 ATM, এটা 100 ঠিক আছে, আমরা সমস্যা নেই, এটা 1 ATM। পানির জন্য 1 ATM সমান আমরা কত পেয়েছি? পানির জন্য 1 ATM হচ্ছে 10.34। দেখো পানির জন্য 100 ATM এর জন্য যদি গভীরতা যদি 1 কিলোমিটার মানে 1000 হয়, 1000 হয়, আমরা এই জিনিসটা এখন মুছে দিই, আমি এখানে আলোচনা করতেছি। তাহলে 100 এর জন্য যদি 1000 হয়, 100 ATM এর জন্য যদি তোমার গভীরতা যদি 1 কিলোমিটার, যদি কিলোমিটার মানে 1000 মিটার হয়, তাহলে 10 এর জন্য কত? 10 ATM এর জন্য হচ্ছে 1000, নিচে হচ্ছে 100 গুণ 10, এটা কাটাকাটি করলে প্রায় 10 মিটার, যেটা আমরা বের করেছিলাম 10.34 মিটার। অ্যাপ্রোপ্রিয়েট রেজাল্ট হচ্ছে 10.34, এটা একটু ফ্লাকচুয়েট করবে, সমস্যা নেই, 10.34। তাহলে আমরা দেখো প্রতি 10.34 মিটার গভীরতায় আমার চাপটা হচ্ছে আসলে 1 ATM মিটার গভীরতায়। তাহলে 1 কিলোমিটারের জন্য ঠিক আছে 100, 2 কিলোমিটারের জন্য 200, 3 কিলোমিটারের জন্য 300, 4 কিলোমিটারের জন্য 400, এভাবে আমরা পাচ্ছি এই গ্রাফটা। আশা করি তোমরা বুঝতে পেরেছো এটা কিভাবে কাজ করে। এটা এই ফিগারটা যে তোমাদের বইও লেখা আছে প্রায় 10.34 মিটার, এটা কিভাবে কাজ করে এখান থেকে কিন্তু আমরা এই গ্রাফটা দেখতে পাই। ওকে, আচ্ছা এবার আমরা এই গ্রাফটাতে আসি। দেখো এটা কিন্তু তোমার বাতাসের চাপ, উচ্চতা এবং বাতাসের চাপ, এটা দেখতে পাচ্ছ, এটাও কিলোমিটার আছে 5, 10, 15, 20, 25, এবং এটা কিন্তু 0.2, 0.4, 0.6, 0.1 ATM। এটা কিন্তু 1 ATM এখানে, যেখানে আমার 100 এটা উপরে বাড়ছে, এটা কিন্তু গ্রাজুয়ালি কমছে। তুমি দেখো এই শূন্য মানেই হচ্ছে তুমি বায়ুমণ্ডলের মাটির উপরে আছো, তোমার কোনো উচ্চতা নেই। তুমি যখন শূন্য বায়ুমণ্ডলে আছো, বাতাসের মধ্যে আছো, তখন তোমার বাতাসের চাপ হচ্ছে 1 ATM। যখন একদম ভূপৃষ্ঠে আছো, তোমার ভূপৃষ্ঠের তুলনায় যত উচ্চতা বাড়বে, মানে 5 কিলোমিটার যদি উপরে উঠো, তুমি দেখতে পাচ্ছ 5 কিলোমিটার উপরে কিন্তু আমার এটিএমটা কিন্তু প্রায় অর্ধেক হয়ে গেছে, প্রায় 0.5 হয়ে গেছে। এটা যদি চিন্তা করি 0.5, অর্থাৎ তুমি বায়ুমণ্ডল থেকে 5 কিলোমিটার উপরে গেলে তোমার চাপটা কিন্তু অর্ধেক কমে গেছে। এটা কারণটা কি? আমরা জানি, আমি বলেছি আমাদের বায়ুমণ্ডলে যে চাপটা দেয় সেটা হচ্ছে 10⁵ নিউটন মিটার স্কয়ার, এই চাপটা দেয়।
তার মানে আমার উপরে যে বায়ুমণ্ডল আছে, অনেক বেশি বায়ুমণ্ডল আছে। তোমরা জানো বায়ুমণ্ডলগুলো পড়েছো, আয়নোস্ফিয়ার, ম্যাগনোস্ফিয়ার, ট্রপোস্ফিয়ার, এরকম অনেকগুলো বায়ুমণ্ডল স্তর আছে। সবগুলো বায়ুমণ্ডল যখন চাপ দেয়, কিন্তু তুমি যখন এখান থেকে যখন উপরে উঠবা, মানে 5 কিলোমিটার যখন উপরে উঠবা, তখন তোমাকে এই বায়ুমণ্ডলগুলো কিন্তু তোমাকে চাপ দিতে পারবে না। সেক্ষেত্রে তোমার চাপের স্তম্ভটা কিন্তু কমে যাবে। যদি স্তম্ভ কমে যাবে, সেক্ষেত্রে তোমার চাপের পরিমাণটাও কমে যাবে। এবং হিসাব করে দেখা গেছে তুমি 5 কিলোমিটার যদি উপরে উঠো, সেক্ষেত্রে তোমার চাপটা কিন্তু প্রায় অর্ধেক কমে গেছে। আচ্ছা, তাহলে তুমি আবার বলতে পারো, তাহলে আরো যদি 5 কিলোমিটার যাই, সেক্ষেত্রে তো চাপটা তোমার কমে 0 হয়ে যাবার কথা না। সেক্ষেত্রে এটা কিন্তু গ্রাজুয়ালি কমছে। এটার একটা অনেক বড় ব্যাখ্যা আছে। আমরা জানি বাতাসের ঘনত্ব কিন্তু ফার্স্ট কথা হচ্ছে বাতাসের ঘনত্ব কিন্তু ভেরি করে। বাতাসের ঘনত্ব আমরা জানি চাপের উপর ডিপেন্ড করে। এখন তুমি এইখানে উপরের বাতাস, সবগুলোর বাতাসের যে চাপের ফলে ঘনত্বটা কিন্তু বেড়ে যায়। চাপের ফলে কিন্তু ঘনত্ব বেড়ে যায়। দেখো কিভাবে বেড়ে যায়, সব কিন্তু এই সূত্র E সমান H ρ G। এই চাপটা যদি বেড়ে যায়, এই ঘনত্বটা কিন্তু বেড়ে যাবে। তো চাপ বাড়লে ঘনত্ব বাড়ে। তাহলে বায়ুমণ্ডলীয়, যেখানে বায়ু ভূপৃষ্ঠের কাছাকাছি যে বাতাস আছে, সেগুলোর উপর অনেক বেশি চাপের ফলে তার ঘনত্বটা কিন্তু কি হয়, বাড়ে। আর ঘনত্ব যখন বাড়ে, দেখো ঘনত্ব যখন বাড়বে বায়ুমণ্ডলের, সেই ক্ষেত্রে কিন্তু গ্রাজুয়ালি চাপটা কিন্তু ওইভাবে ওই আগের মতো করে কিন্তু তোমার চাপটা কিন্তু কমবে না, যেহেতু ঘনত্ব বেড়ে গেছে। সেক্ষেত্রে চাপটা গ্রাজুয়ালি কমছে এবং আস্তে 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 কমছে। এবং দেখো যত উপরে চলে যাচ্ছে, যত 25 কিলোমিটার উপরে চলে যাচ্ছে, তখন কিন্তু আস্তে 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 কিন্তু চাপটা কিন্তু একদম কমে যাচ্ছে। এবং এই জায়গাটায় কিন্তু অনেক বেশি রিস্ক। এবং দেখো আমরা যখন এই যে মহাকাশে যাই, মানুষ যখন মহাকাশে যায়, তখন তো কিন্তু উপরে কোনো বাতাস নাই। হ্যাঁ, মহাশূন্যে যখন যায়, তখন কি করে তারা, তখন তারা কি করে, স্যুট পরে, স্পেস নিরোধক স্যুট পরে। যখন ভিতরে যদি হঠাৎ করে যদি মানুষ উপরে চলে যায়, তাহলে ভিতরে তো কোনো চাপ নাই, যে তোমার বাইরের তো চাপ নাই, বাইরের যে চাপ সেটা নাই। তাহলে এরকম একটা যদি বস্তুর বাইরের চাপ যদি না থাকে, এখন তুমি ব্যক্তি উপরে উঠে গেছো, তাহলে তোমার ভিতরের চাপ তো রয়ে গেল। তাহলে সেই ক্ষেত্রে এইটা যদি না থাকে এবং এই ভিতরের চাপটা যদি থেকে যায়, তখন কি হবে, ভিতরের চাপে পড়ে তখন তুমি মুহূর্তের মধ্যে ব্রাস্ট হয়ে যাওয়া। এবং তখন বেঁচে থাকা তো প্রশ্নই আসে না। যে কোনো বস্তু কিন্তু মুহূর্তের মধ্যে কিন্তু ভিতর থেকে চাপে পড়ে ব্রাস্ট হয়ে যাবে, ভিতরের যে চাপ সেটার কারণে। তো সেক্ষেত্রে ওরা কি করে, মহাশূন্য এই জন্য স্পেস নিরোধক তোমার যে সেট পরে একটা, তুমি দেখবে একটা ড্রেসের মতো একটা জিনিস, সেটা পরে যেন ভিতরের চাপটা যেন রক্ষা করে। হ্যাঁ, ভিতর থেকে যে চাপটা দেয় সেটাকে ধরে রাখার জন্য এই জিনিসটা পরে, বিশেষ কায়দায় এই জিনিসটা করে। তো এই ব্যাপারটা থেকে, এবং এখান থেকে অনেকগুলো আলোচনা আছে। এই বইটা তোমরা পড়বা, এখান থেকে অনেকগুলো আলোচনা দেখবা যে তোমরা তোমাদের বইয়ে অনেকগুলো অনুধাবনমূলক কোয়েশ্চেন করা যায়। আমরা জানি আমাদের যে প্লেন, যখন আমাদের এই বায়ুমণ্ডলের এখানে কিন্তু আমাদের এই তোমার 2-3-4 কিলোমিটারের মধ্যে কিন্তু অনেক বায়ু ঘনত্ব বেশি, যে বললাম। সেখানে কিন্তু যখন ভারী প্লেনগুলো চলে, অনেক বেশি বড় প্লেনগুলো চলে, তার কিন্তু স্পিড থাকতে হয়। তাহলে তার বায়ুমণ্ডলের ঘনত্ব আছে, তাহলে বায়ুমণ্ডলের সাথে তার কি হয়, পাখা, তার বডির কিন্তু একটা ফ্রিকশন হয়, ঘর্ষণ হয়। ঘর্ষণের কারণে কিন্তু তার স্পিড কমে যেতে পারে। বেশি ঘর্ষণ হলে কিন্তু অ্যাক্সিডেন্ট হয়ে যেতে পারে, আগুনও লেগে যেতে পারে। তোমরা জানো ঘর্ষণটা কি জিনিস। আমি যদি একটু করে এভাবে বসি, তাহলে কিন্তু এখানে কিন্তু আমার তাপ উৎপন্ন হচ্ছে। এখন অনেক বেশি যদি ঘর্ষণ হয়, তাহলে বেশি তাপ উৎপন্ন হয় এবং সেক্ষেত্রে তার প্রবলেম হয়ে যেতে পারে, আগুনও লেগে যেতে পারে। সেই জন্য তারা মোটামুটি একটা নির্দিষ্ট মানে উপরে চলে যায়, যেখানে কিন্তু মোটামুটি বায়ুমণ্ডলটা কম, সেইটা মেনটেন করে তারা একটা উপরে উঠে তখন এই ভারী প্লেনগুলো কিন্তু চালায়। এখন তুমি প্রশ্ন করতে পারো, তাহলে তো আরো একদম উপরে উঠে গেলে তো ভালো, যেখানে বায়ুমণ্ডল নেই, সেখানে দ্রুত আরো চলে যাবে, কোনো রিস্ক নাই। একটু বায়ুমণ্ডলের দরকার কি, একদম উপরে উঠেতে চলতে পারে। কিন্তু সেক্ষেত্রে আমাকে মনে রাখতে হবে, যেখানেই বায়ুমণ্ডল আছে সেখানে কিন্তু অক্সিজেন আছে। বায়ুমণ্ডল নাই মানে কিন্তু অক্সিজেন নাই। তো অক্সিজেন না থাকলে সেক্ষেত্রে কি হবে, যে এত বড় প্লেন চলে, তার জন্য জ্বালানি দরকার। জ্বালানির একটা, তুমি জানো, অক্সিজেন। তো ওরা সিস্টেমে কিন্তু প্রকৃতি থেকে কিন্তু সেই অক্সিজেনটা নেয়। এখন কিন্তু উপরে যদি যায়, তাহলে তো সে অক্সিজেন নিতে পারবে না। সেই জন্য মানে ব্যাপারটা হচ্ছে, এখানেও চলবে না, আবার অনেক উপরেও চলতে পারবে না, মাঝামাঝি চলে। ঘর্ষণও কম হলো, আবার বায়ুমণ্ডল থেকে সেজন্য অক্সিজেনটাও নিতে পারে। এখানেও বায়ুমণ্ডলের কাছাকাছি জায়গায় প্লেন চলবে না, একদম উপরে চলতে পারবে না যেখানে বায়ুমণ্ডল নাই। মোটামুটি মিডিয়াম বায়ুমণ্ডল যেখানে আছে সেখানে এরোপ্লেনটা চলে। ওকে, তো এটা তোমরা বুঝতে পেরেছো। আমরা সেটা আলোচনা করেছিলাম, বাতাসের চাপটাও করেছি, টরিসেলের পরীক্ষা। আচ্ছা, বাতাসের চাপের সাথে এবার একটা আবহাওয়ার একটা ভালো সম্পর্ক আছে। এখান থেকে আমরা যে টরিসেলের পরীক্ষাটা দিয়েছি, 76 সেন্টিমিটার টরিসেলের পরীক্ষা, এই 76 সেন্টিমিটারকে কাজে লাগিয়ে বায়ুমণ্ডলের যারা আবহাওয়াবিদরা, এটা কিন্তু আমাদের এই যে আবহাওয়ার এই তথ্যগুলো দেয়,
তারা কিন্তু তাদের আমরা জানি বায়ুমণ্ডল পরিমাপ করার যে যন্ত্র সেটা হচ্ছে ব্যারোমিটার। সেখানে তারা এরকম যদি 76 সেন্টিমিটার থাকে, এখন যদি কোনো কারণে 76 সেন্টিমিটারের যদি কম হয়ে যায়, মনে করো এখানে 76 সেন্টিমিটারের যে পরীক্ষাটা করে সেখানে কিন্তু তোমার বায়ুমণ্ডল মনে করো 76 সেন্টিমিটার কমে, মনে করো এখানে মনে করো 70 সেন্টিমিটার চলে আসলো, তাহলে বুঝতে হবে বায়ুমণ্ডলের চাপটা কিন্তু কমে গেছে। বায়ুমণ্ডল এই যে বায়ুমণ্ডল চাপ দেয়, এমন করে বায়ুমণ্ডলটা চাপ দেয়, চাপটা কমে গেছে। যেহেতু চাপ কমে গেছে ওটার লেভেলটা কিন্তু পড়ে গিয়েছে। তাহলে যদি বায়ুমণ্ডলের চাপ কমে যায়, মানে পারদ চাপটা যদি কমে যায়, তাহলে বুঝতে হবে বায়ুমণ্ডলের চাপটা কমে গেছে। এখন এই বায়ুমণ্ডলের চাপটা কমার বেসিক্যালি দুইটা কারণ আছে, মানে আমাদের আবহাওয়ার ক্ষেত্রে দুইটা কারণ আছে। একটা কারণ, এক নাম্বার কারণ হচ্ছে যদি কোনো কারণে তোমার ঘনত্ব কমে যায়, মানে ঘনত্ব কমে যায়। দুই নাম্বার হচ্ছে তোমার যদি জলীয় বাষ্প মানে আর্দ্রতা বেড়ে যায়, আর্দ্রতা বা জলীয় বাষ্প বেড়ে যায়। আচ্ছা, এখন ঘনত্ব কমে যায়, আমরা জানি টি সমান হচ্ছে এইচ রো জি। হঠাৎ করে যদি এই ঘনত্বটা কমে যায় তাহলে তার চাপটা কমে যাবে, তার চাপটা কমে যাবে। এখন মনে করো প্রচণ্ড তাপ পড়েছে, অনেক বেশি তাপ পড়েছে, তাপের ফলে আমরা জানি বায়ুমণ্ডলগুলো হালকা হয়, হালকা হয়ে কিন্তু এই জায়গাটা কিন্তু এক জায়গায়, মনে করো আমি যদি দুইটা ডিস্টেন্স করি, মনে করো চিটাগং ঢাকা, কোনো কারণে হয়তো ঢাকাতে মেঘ করেছে, মনে করি চিটাগাংয়ে প্রচণ্ড গরম পড়েছে। প্রচণ্ড যখন গরম পড়েছে তাহলে প্রচণ্ড গরমের কারণে যে বায়ু আছে সেগুলো কিন্তু গরমে হালকা হয়ে গেছে। হালকা হয়ে যাওয়ার পরে ওই জায়গাটা কিন্তু শূন্যস্থান হয়ে গেছে। শূন্যস্থান হয়ে গেছে, অন্যদিকে কি হয়, ঢাকার জায়গায় কিন্তু ওইরকম গরম পড়ে নাই, তখন কি হয়, ঢাকাতে কিন্তু বাতাসটা কিন্তু কি আছে, ভারী আছে। তাহলে এই যে ঢাকা থেকে বাতাসটা, আমরা জানি তোমাদের একটা ছোট উদাহরণ দিই, একটা বাস যদি দাঁড়িয়ে থাকে, মানে রাইডিং বাস, এটা বিশাল আয়তনের বাস যদি দাঁড়িয়ে থাকে এবং হঠাৎ করে যদি বাসটা যদি চালু হয়, তখন যেই বাসটা যে জায়গায় দাঁড়িয়েছিল ওই জায়গায় তুমি যে বাসটা চলে গেছে, শূন্যস্থান সৃষ্টি হয়েছে, ওই জায়গায় দেখবে যে কিছু ধুলাবালি উঠতে দেখা যায়। এটার একটাই কারণ, ওইখানে যে শূন্যস্থান সৃষ্টি হয়েছে, মানে বায়ু ছিল না, আশেপাশে যে বায়ু ছিল সেটা দৌড়ে কিন্তু ওই জায়গায় আসে, মানে শূন্যস্থানটা কাভার করতে। ঠিক সেমভাবে ঢাকা থেকে বায়ুমণ্ডলটা দৌড়ে আমার যে চিটাগংয়ে আসতেছে, এটার নাম হচ্ছে একটা ঝড় বা ঘূর্ণিঝড়, ছোট ঝড়। এই যে এটার কারণে একটা ঝড় সৃষ্টি হয়, মানে অধিক চাপ থেকে অধিক ঘনত্বের বায়ুমণ্ডলের যে চাপ, সেটা যে কম ঘনত্বের বায়ুমণ্ডলের যে দৌড়ে চলে আসে, এটার জন্য কিন্তু তোমার এই বিশেষ করে এই ঝড় বা ঘূর্ণিঝড় সৃষ্টি হয়। এবং এটা যদি ব্যাপক হয় তাহলে বড় ঘূর্ণিঝড় হবে, সেটা আমরা বুঝতে পারি। আরেকটা হচ্ছে আর্দ্রতা বা জলীয় বাষ্পের পরিমাণ যদি কোনো কারণে বাতাসে বেড়ে যায়। তোমরা জানো আমাদের বায়ুমণ্ডল যেটা, আমরা যে বায়ুমণ্ডল চিন্তা করি, সেখানে বায়ুমণ্ডলের মধ্যে আমাদের অক্সিজেন এবং নাইট্রোজেনের কিন্তু আধিক্য বেশি। এখন এই বায়ুমণ্ডলের জায়গাটা যদি জলীয় বাষ্প দখল করে, মানে পানি যদি দখল করে, তাহলে সেক্ষেত্রে কি ঘটে, আমরা জানি পানির আণবিক ভর হচ্ছে 18 গ্রাম। আর আমি যদি নাইট্রোজেনের কথা বলি তাহলে 14 দুগুণ 28 গ্রাম, অক্সিজেনের কথা যদি চিন্তা করি 16 দুগুণ 32 গ্রাম। তাহলে এই অক্সিজেন নাইট্রোজেনের জায়গায় যদি তোমার পানি যদি জায়গা দখল করে, মানে তার তাহলে এটা হচ্ছে তার ভরটা কিন্তু কম, এই যে দেখতে পাচ্ছ ভরটা কম। তাহলে সেই কারণেই কিন্তু তোমার আবার এই যে জলীয় বাষ্প যে জায়গা, সেই ক্ষেত্রে কিন্তু তোমার চাপটা কিন্তু আবার কমে যায়, জলীয় বাষ্পের পরিমাণ কিন্তু বেড়ে গেলে। যেহেতু আমরা জানি ভরের সাথে কিন্তু ঘনত্বের একটা সম্পর্ক আছে, রো সমান m/v। তাহলে ভর যদি কমে যায় তার ঘনত্ব কমে যাচ্ছে, তাহলে আবার ঘনত্ব কমে গেলে চাপটাও কমে যাচ্ছে। আবার এই ঘনত্ব যদি কমে যায়, আবার পি সমান এইচ রো যে আমি বলেছি, চাপটাও কমে যাচ্ছে। তাহলে জলীয় বাষ্প যদি বেড়ে যায় তখন আমরা বুঝবো আসলে বায়ুমণ্ডলের চাপটা কমে যাচ্ছে এবং নিম্নচাপের সৃষ্টি হয়েছে, এবং এটার কারণে কিন্তু ঘূর্ণিঝড়টা হতে পারে। এই যে জিনিস ব্যাপারগুলা তুমি যদি চিন্তা করো, তাহলে এই যে কেন বৃষ্টি হয়, কেন ঝড় হয়, কেন ঘূর্ণিঝড় হয়, কেন বড় বড় ঝড় হচ্ছে, এই জিনিসগুলো কিন্তু টোটালি সম্পর্কযুক্ত। এবং খুব সহজেই আবহাওয়াবিদরা ব্যারোমিটারে সে পরীক্ষাটা করে দেখতে পারে। আবার যদি 76 সেন্টিমিটার বা তার থেকে বেশি থাকে, তাহলে বলো যে না, আমাদের বায়ুমণ্ডল শুষ্ক আছে, ওয়েদার ভালো আছে। এভাবেই তারা কিন্তু রিপোর্টটা করে থাকে। তো প্রিয় শিক্ষার্থী, আজকে আমি মোটামুটি চেষ্টা করি যে এটা আলোচনা করার জন্য। তোমরা এই প্রাসঙ্গিক যে আলোচনা আছে এটার সাথে তোমরা যদি অনুধাবনমূলক কোয়েশ্চেনগুলো দেখে নাও, এটার সাথে অঙ্ক আছে, আমি সেই অঙ্কগুলো তোমাদের নিয়ে আসবো। তো আজ এই পর্যন্তই, তোমাদের সবাইকে ধন্যবাদ।